নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, বখাটে ছেলে অশুভ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, বখাটে ছেলে অশুভ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাইরে বজ্রপাতের আওয়াজ। মাটির ঘরের কোণায় একটা কুপির আলো। বসে আছে শুভর মা। বুকে মুখ গুঁজে কাঁদছেন। বারান্দায় সিগারেট টানছে শুভর বাবা, এক হাতে ছাতা ধরে রাখা, অন্য হাতে সিগারেট। কনকনে ঠান্ডা বাতাস বইছে। সামনেই নতুন দালান তৈরি হচ্ছে ওদের। শুভর বাবা অনেক কষ্টে লোন তুলে এই বাড়িটা তৈরি করছিলেন, কিন্তু মাঝপথেই কাজ বন্ধ হয়ে গেছে। পাড়ার লোকেরা বলে গেছে শুভর বাড়িতে এসে কোনো দিনও কনস্ট্রাকশনের কাজ করবেন না। শুভর বাপটাও নাকি জোচ্চোর। শুভর নিজেরও রক্তে সেই জোচ্চুরি আছে। ছেলেটা কেন যে এমন, ওটা ভাবতে গিয়েই মায়ের চোখে জল আসে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, আমি তো বলেছিলাম ওই রাতে বাইরে যেও না, শরীরটাও ভালো ছিল না। তোমার কথা শুনে কি আর বাঁচা যায়? হ্যাঁ, গ্রামে গঞ্জে তখন বাজনা বাজছিল, শিবরাত্রি, শরীরটাও গরম ছিল। আর তুমিও তো আমায় বাধা দিতে পারতে সেই দিন, নাকি? মাথা তো দিয়েছিলাম, ঠাকুর ঘরে গিয়ে মাথা কুটেছিলাম। তুমি বললে এক রাতের ব্যাপার, কিচ্ছু হবে না। এখন সেই কিচ্ছুটা বুঝতে পারছো তো? আজ 25 বছরের জ্বালা হয়ে দাঁড়িয়েছে। ঠাকুমা এখনো বেঁচে আছেন শুভর, বলতে গেলে ওই নাতির জন্যই বেঁচে আছেন। এক শিবরাত্রির গভীর রাতে বারবার বারণ করা সত্ত্বেও চুপচাপ স্ত্রীর ঘরে ঢুকে পড়েছিল শুভর বাবা। ঠাকুমা বললেন, জন্ম শুভ হোক বা অশুভ, ও তোমাদের লালসার ফল। এখন তার পাপের দায় কে নেবে? আমি বই করে বারণ করেছিলাম তোকে, যাসনি, বৌমার ঘরে যাসনি। আজ শিবরাত্রি। চুপ করো তো মা, শিবরাত্রি এসব কুসংস্কার টেনে এনো না তো। তাহলেই বোঝো, আমি বুঝতে পেরেছিলাম, হ্যাঁ আবার হবে। ওই 2 মেয়ের জ্বালানি আমি পেরে উঠি না। বিয়ে থা, সংসার, নাতি পুতি, জীবনটা জর্জরিত হয়ে গেল। কোন তার উপরে এই ছেলের জ্বালা, তার উপরে কুলাঙ্গার সন্তান। আমি যে এখন কি করি? আচ্ছা বলো তো, এর মধ্যে বাড়ির কাজ পাড়ার সকলে এসে বন্ধ করে দিয়ে গেল। এবার উপায়টা কি? তোমার ছেলে তো পারতো ওই মেয়েকে নিয়ে না পালিয়ে যেতে। ভালোবাসা দেখাচ্ছে তোমার ছেলে। ফিরে আসি এবার বর্তমান প্রেক্ষাপটে। মানে কি জন্য কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়েছে, আশা করি আমার শ্রোতা বন্ধুরা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। শুভ একটা মেয়েকে নিয়ে ভেগেছে, পাড়ারই মেয়ে। মেয়েটি বড়লোক বাপের বেটি। বড়লোক শুধু নয়, মেয়ের বাবা পেশায় আবার পুলিশ কর্তা। পালিয়ে পালিয়ে তো থাকতেই হবে, না হলে যে সোজা ওই গড়াদের পেছনে ঢুকিয়ে দেবে। শুভর বয়স তখন 25, হাফ প্যান্ট আর গায়ে ধুলো ধরা গেঞ্জি। পাড়ার দোকানে বসে বেঞ্চের ওপরে পা ছড়িয়ে সে, হাতে 1 কাপ চা। সামনে দাঁড়িয়ে রয়েছে দোকানদার বেলালদা।
পাশে শুভর বখাটে বন্ধুরা কুনাল, হিমু আর ছোটন। শুভ বলল, বেলালদা, এক কাপ চায়ে যদি আরেকটু বেশি আদা দিতে না, তাহলে রাস্তায় যে মধু গুঁড়ির মতো গালে হাত দিয়ে কটকট করে যায়, তাকে দেখে কাশিটা একটু জমিয়েই বাজানো যেত। কুনাল বলল, হ্যাঁ রে ভাই, একদম ঠিক। এইবার কাশি আর শীষ দুটো একসঙ্গে দিবি, একটা করে ওর হৃদয়ে আর একটা তোর নিজের ফুসফুসে। শুভ বলে, ধুস, আমার শীষ শুনেই তো ওরা ফিরে তাকায়। মধু তো আজ ফিরবেই, বাঁকুড়ার মেয়ে বটে, মাথায় খোঁপা নাড়লেই প্রেমে পড়ে যাই আমি। তুই জানিস না শুভ, মধু কিন্তু ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলোর দিদি। কলেজে নাকি তার অলরেডি দোন্দর্ড প্রতাপ। এইখানে শীষ দিলে ও কিন্তু ফাইল করে কেস ঠুকে দেবে। তাতে কি, আমি তো জন্মসূত্রেই ভালো ছেলে, তোরা তো জানিস। আর সবাই তো ইচ্ছে করে আমার নামটাকে বিকৃত করে অশুভ রেখেছিস তোরা। ওইটা সত্যি রে ভাই, তোর জন্মটা নাকি বাড়িতে কেউ চায়নি। তো 2 দিদির পরে তুই হয়েছিস, ভাগ্যিস ছেলে হয়েছিলি সলতেতে বাঁতি দেওয়ার জন্য। জানি রে, মা ঠাকুমা ঝগড়ায় শুনেছিলাম বাবা নাকি শিবরাত্রির দিন বাড়িতে না ঢুকলেই চলতো, এই জন্যই তো তোকে শিব পাগলা বলে গালি দেয় সবাই। হঠাৎ করে রাস্তায় শুভর চোখ পড়ে মধুর দিকে। মধু সাইকেল চালিয়ে কলেজে যাচ্ছে, ওর পাশে ওর আরো অনেকগুলো বান্ধবীরা। এই যে ছেলেরা, এবার দেখো আমার দাপট। শুভ ঠোঁট গোল করে একটা লম্বা শীষ দেয়। মধু সাইকেল থামায়, চোখে সানগ্লাস, কাঁধে ব্যাগ, শুভর দিকে সোজা তাকিয়ে। আশেপাশে সবাই থমকে গেছে যেন। মধু সাইকেল থেকে নেমে অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, তুমি আমায় দেখে শীষ মারলে কেন? তোমাকে না, এই হাওয়ায় মারলাম। তুমি তো হাওয়ার মতোই সুন্দর। তাহলে শোনো, হাওয়া যখন ঘুরে দাঁড়ায় তখন কিন্তু ঝড় হয়। মধু ব্যাগ থেকে মোবাইল বার করে ছবি তোলে শুভর মুখে, বলে, কলেজে কমপ্লেইন সেলে এইটা দেখা যাবে। বখাটে ছেলেদের তালিকায় আরো একটা নাম যুক্ত হলো, শুভ মানেই অশুভ। বন্ধুরা থমকে যায়। শুভ কিছুক্ষণ চুপ থাকে, তারপরে বলে, এই প্রথম একটা মেয়ে আমার দিকে তাকিয়ে কিছু বলল। আমি থেমে গেলাম। তোমার চোখ আয়নার মতো। এই আমি কি সত্যি অশুভ নাকি? মধু তখনও দাঁড়িয়ে শুভর দিকে, চোখে তীব্র একরোখা অভিমান। শুভ আস্তে উঠে এসে একটু এগিয়ে এলো মধুর কাছে। শোনো মধু, ওসব ছবি টবি ডিলিট করে দাও। আর সব নাটকের কি দরকার? তুমি তো নিজেই নাটক করছো, রোজ সকালে তুমি এমন করো, আর এখন শুধু নাট্যশাস্ত্রের পাঠ দেওয়া হচ্ছে। খুব দরকার ছিল কি ওই শীষ দেওয়াটা? কপাল কুচকে তীর্যক কণ্ঠে মধু বলে। শুভ মৃদু হেসে ঠোঁটে আঙুল বোলায়। তুমি তো জানো এটা শরীরের গরম। সব পুরুষই একভাবে ঠান্ডা হয়। যাদের কাছে গিয়ে ঠান্ডা হয় তারা সব জানে। বড় জ্ঞানী হয়ে উঠো না, বেশি হলে তো আমাদের 2 মিনিটের খেল, অথচ তোমাদের তো খিদেই মেটে না। মধুর চোখ বিস্ফারিত, অপমান বোধে কাঁপতে থাকে সে। তুমি তুমি কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। মধু ঘুরে দাঁড়িয়ে বান্ধবীদের উদ্দেশ্যে বলে, চল আজ ফিরি, ওকে দেখিয়ে দেব প্রতিদিন মেয়েদের অপমান করা ওর শিক্ষার দিন এসেছে। মধু সাইকেল ঘোরাতে থাকে। মধু বলে, তোমার মতো ছেলেরা সমাজে বিষ ছড়ায়, আজ সেই বিষের জবাব তুমি ঠিক পেয়ে যাবে। শুভ হালকা হেসে চায়ের দোকানের বেঞ্চে আবার বসে পড়ে। ঠিক আছে, আমি এখানেই বসে থাকবো তোমার জন্য, দেখি তুমি কি শেখাও। চলে যাচ্ছে সাইকেল নিয়ে মধু, ওর পিছনে পিছনে ওর অন্যান্য বান্ধবীরা। প্রত্যেকে মধুকে বলছে, কি দরকার ছিল তোর ওই রকম করে বড়া? দাঁড়িয়ে থাকে এমনিতেই পাড়ার এই মোড়ের সামনে, হঠাৎ করে কিছু হলে এই তোদের জন্যই বেশি আশকারা পায়। প্রত্যেক দিন আমাকে দেখে টন্টিটকারি কাটে, কই তখন তো তোরা কোনো প্রতিবাদ করিস না। অন্যদিকে হিমু বলে, তোর সাহস কোথায় গেল রে? এখন দেখছি মুখে তালা। কুনাল বলল, মধু তোকে শিখিয়ে দিয়ে গেল এমন যেন আজ থেকেই তোকে স্কুলে ভর্তি করাবে। ক্লাসে বেঞ্চের কোণে বসে হাত তুলবি আর বলবি, আমি ভুল করেছি ম্যাডাম। ছোটন চা খেতে খেতে বলে, তবে একটা কথা, মেয়েটা কিন্তু ভাই একদম বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লো, তোকে এমন হালকা করে দিল এ ভাবতেই পারিনি। শুভ,
একটু নরম গলায় বলে, তোরা তো জানিস মেয়ে মানুষের প্রতি আমি একটু বেশি দুর্বল। ছোটবেলা থেকে মায়ের গলাতে তাই মনে হয়েছে। এখন কারো শরীরের গন্ধ, হাঁটার ছন্দ বা চোখের ভঙ্গি সবকিছু কেমন যেন আমাকে কাবু করে ফেলে। ওটা কাবু না রে ভাই, ওটা হলো তোর মাথার পুরনো ব্যামো, বুঝলি? দেখ, এই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে মধু। পিছন থেকে ওকে দেখলে কেমন জানি লাগে, ঠিক যেন আঁকা বাঁকা কোনো প্রতিমা একটা দুলছে। এই সালোয়ারটা ওড়নার হাওয়ায় হয়ে দুলছে। এমন শরীরের গঠন যা চাইলেও এড়ানো যায় না রে। তোর চোখে এত রং এলো কবে থেকে রে ভাই? কথাটা ছোটন চমকে গিয়ে বলে। শুভ বলে, ওর মতো মেয়ে যেটাই পড়ে তাতেই মানায়। কলসিকে যেমন বলা হয় সেই রকম, মানে মানে কলসির মতো, কাঁধ থেকে কোমরের বাঁক। ওই শরীর সত্যি ওর আছে, একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। কুনাল চায়ে চুমুক দিয়ে দাম মিটিয়ে বলল, তুই তো সত্যি মুগ্ধ হয়ে গেছিস। হ্যাঁ রে, তুই তো সেই শুভ নাকি, যে রোজ গালাগাল দিয়ে চলতিস, আজ আবার কবিতা পড়ছিস। হয়তো আজ ওর চোখে আমি অন্য কিছু দেখেছি। আমার মনের ভেতরটা কেমন যেন আনচান করছে রে। মধু তার বান্ধবীদের সঙ্গে ধীরে ধীরে মিলে যাচ্ছে দূরের সেই রাস্তায়। শুভ চোখ সরাতে পারে না। তুই সত্যি ওকে পছন্দ করিস? জানি না রে ভাই, পছন্দ না মোহ তাও বুঝতে পারি না। তবে একটা কথা ঠিক, আজ যদি ও আমাকে ওই ফেরত পথে কথা বলে, আমি হয়তো বদলেই যাব। বন্ধুরা কিছু বলে না। হিমু বলল, নে, তোর তো কোনো কাজ নেই, আমি যাই, আমাকে আবার টোটো নিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই কি করবি? আমি অপেক্ষা করব। বললো শুনলি না, আমার জন্য ওয়েট করতে। হ্যাঁ রে, তোর বাবার সঙ্গে গিয়ে তো হাতে হাতে একটু কাজ করতে পারিস। মানুষটা সেই পশ্চিম পাড়ায় ঠিকাদারির কাজ করছে, কন্ট্রাক্টে নাকি। তুই জোয়ান ছেলে। কথাটা বললো বেলাল, অর্থাৎ চা দোকানদার আলা। শুভ তার উপরে বেজায় চটে যায়, বলে, তুমি তাহলে চায়ের দোকানে বলে কি মারাচ্ছ দাদা? তুমি যাও না, আমার এসে জ্ঞান দিও না তো। শুভ এইরকমই। যখন স্কুলে ক্লাস 5-এ ফেল করে বাবাকে রেজাল্ট দেখাতে গিয়েছিল, বাবা তখনই বলেছিলেন, আমি জানতাম তুই এটাই করবি, আর পড়তে হবে না। কিন্তু বাবা স্কুলের স্যার বলেছে ফেল করলে নাকি কিছু হয় না, পরের বছর আবার পরীক্ষা দেব। সে স্যার বলেছে, আমারও তো পড়ানোর মুরদ নেই। মাথার উপর তোর 2 দিদি আছে, সেও সব বেলা লাগিয়ে রিপানা করে বেড়ায়। সত্যি মাঝে মাঝে ভাবি, আমি যে কেন এখানে এসে মরলাম। ও বাবা, কি করব? কি আর করবে, যাও ওই রেজাল্ট তোমার ঠাকুমাকে দিয়ে বলো পুড়িয়ে রান্না করে ফেলতে, আর পড়তে হবে না, এবার থেকে হাতাহাতি কাজ করবে। শুভ বাবার তখন খুব বাধ্য। সত্যি সত্যি ঠাকুমা উনুনে আঁচ জ্বালিয়ে রান্না করছিল। ঠাকুমা বলল, আরে রে, করিস কি? রেজাল্ট তখন পুড়ে ছাই। শুভর আর স্কুল যাওয়া হয়নি, কিন্তু শুভর অন্যান্য বন্ধুরা মাধ্যমিক পর্যন্ত টপকাতে পেরেছে। প্রত্যেকেই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, একমাত্র শুভ বাদে। বাবা খেতে বসে কথায় কথায় অশুভ অশুভ বলেই ডাকতেন, আর সেইটাই বোধহয় ওর মাথায় একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চায়ের দোকানদার বললেন, তাহলে আর কি, আমিও যাই। এই, তোরা কি আর চা খাবি? না বেলাল, আর চা খাবো না। তুমি কোথায় যাচ্ছ? দুধ আনতে। দুধওয়ালা দুধ দিয়ে যায়নি, তোরা বেরিয়ে গেলেই তো ভালো ভালো ব্যারিস্টার লোকেরা আসবেন চা খেতে, তোরা থাকলে ওরাও আসে না। দাদা, এভাবে কিন্তু অপমান করতে পারো না। শুভ বেলালের দিকে তাকিয়ে বলল। বেলাল বলল, কি করব ভাই, যা সত্যি তাই বলছি। তা তুই যখন বসে আছিস, দোকানটা একটু পাহারা দিস, কেউ এলে একটু চা পত্র করে দিস। এই কদিনে চাটুকু তো করা শিখেছিস নাকি? বন্ধুরা বেরিয়ে যেতেই শুভ দোকানে বসে আরো 1 কাপ চা খেতে শুরু করে। বাড়িতে মা ঠাকুমা সবাই আছেন। বাবা সারাদিন পর ফিরে এসে বললেন, কই তোমার ছেলে কই? অমনি আমার ছেলে হয়ে গেল তাই না? তোমার ছেলেই তো, না হলে কি আমার? পেটে কি আমি ধরেছি? হো হো, ও বুঝি এমনি এমনি টপকে হয়েছে, তাছাড়া কি? নিষ্ঠা ভরে শিবরাত্রি করেছো, শিবের মতো ছেলে চেয়েছো, তাই ছেলে হয়েছে। তোরা আবার শুরু করলি, বললেন ঠাকুমা। সকাল থেকে 1 কাপ চা খেয়ে থাকিস, ভাত দুটো খা তো বাবা তাড়াতাড়ি। তোমার নাতি কই? সে ঠিক সময় মতো চলে আসবে, তোর চিন্তা করতে হবে না।
সবে একটু ভাতের গ্রাস মেখে মুখে তুলেছেন এমন সময় শুভ এসে হাজির। ওই যে চলে এলেন পাড়ার কামদেব। হাসি দিল শুভ ঠোঁটের কোনায়। দেখতে সে সত্যি কার্তিক ঠাকুরের মতো। ফর্সা গায়ের রং, মাথার চুলগুলো কোকড়ানো, শরীরের গঠনটাও কেমন করে যেন খুব সুন্দর হয়েছে তার। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। ঘরে ঢুকে খেতে আসবে এমন সময় মা বললেন, স্নান না করলে একটুও ভাত মুখে তুলতে দেব না, গা থেকে মোষের মতো গন্ধ বেরোচ্ছে, আগে স্নান কর যা। শুভ মায়ের মুখে কোনো তর্ক করে না। ছোটবেলা থেকেই বাবার কাছে মাকে খুব খোটা খেতে দেখেছে। বলল, গামছা কোথায়? ওই যে তোমার জন্য গামছা শিকেই তুলে রেখেছি, ওই যে। একটা দড়ির দিকে ইঙ্গিত করে বললেন শুভর বাবা। ঠাকুমা বললেন, আহ, ও কি করিস শ্যামল, যতই হোক তোর ছেলে, তুই ওকে মরতে বলছিস? চিন্তা করো না বাবা, সত্যিই একদিন মরবো। মরার আগে এমন কিছু করে যাব তোমাদের গর্ব হবে। তাহলেই হয়েছে, বললেন শুভর মা। শুভ গামছাটা গলায় জড়িয়ে চলে গেল পুকুর ঘাটে। ডুব দিচ্ছে যতবার, তত যেন জলের তলায় ভেসে উঠছে মধুর একটা প্রতিবিম্ব। দেখে মনে হচ্ছে একটা জল পরি, কি সুন্দর চ্যাটাং চ্যাটাং করে মুখের ওপরে কথা বলে, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। মধুসুন্দরীর প্রেমে হয়তো পড়েছি আমি, মনে মনে বলে শুভ। স্নান করে ফিরে এসে দেখে সবার খাওয়া হয়ে গেছে, ঠাকুমা বাদে। বলল, মার খাওয়া হয়ে গেছে? তোর মা খেতে চাইছিল না, তোর বাবা জোর করে খাইয়ে দিলে। ভালো করেছে। কি রান্না হয়েছে আজকে? আজকে ইলিশ মাছ হয়েছে। হ্যাঁ, আমার জন্য মাছের মাথাটা আছে তো? মাছের মাথা খাবে? কেনার মুরদ নেই, মাথা খাবে, বলল বাবা ঘরের ভেতর থেকে। ঠাকুমা মাছের লেজটা আগিয়ে দিল শুভকে। শুভ বলল, ও ঠাম্মি, জানো তো আমি কাটা বাঁচতে পারি না, বেঁচে দাও। দিচ্ছি তো, এই যে আমার জন্য একটু সরিয়ে রেখেছি, তুই খা। আমার আবার আজকাল মাছ খেলে কষ্ট হয়। একটা ছোট্ট খোকা ইলিশ নিয়ে এসেছিল তোর বাবা, জানিসই তো। তো 2 দিদি বাটি ভরে নিয়ে গেছে। কেন, ওদের বর বুঝি ওদের খাওয়াতে পারে না? শুভর 2 দিদির পাড়াতেই বিয়ে হয়েছে। প্রতিদিন সকালবেলা এসে মায়ের কাজে কাজে সাহায্য করে, আবার কোনো কোনো সময় ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা লাগানি ভাগানিও করে, আর তরকারি এসে নিয়ে যায়। শুভর খুব রাগ হয়। এর আগে একবার বলেছিল, এই সবসময় এসে আমাদের বাড়ি তরকারি নিয়ে যাস, ডাল নিয়ে যাস কেন রে? তোর বরের বুঝি পয়সা নেই? মা দেখেছো কিরকম ভাবে ব্যবহার করে আমাদের সাথে। শোন, তোর জামাইবাবু টাকা দেয় বলেই এই যে খেতে পাস। বাবা তো কোনো কাজ করে না, তাই না? কতটুকু জানিস তুই সংসারের? সংসারে বাবার যা ইনকাম তাতে নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের বরটা না থাকলে মা এটুকুও করতে পারতো না। আর শোন, মা যদি একটু গতরে নাই খেতে দেয়, তাহলে আমাদেরই বা কি করে চলে? আমাদের বররা কেন করবে? এইটুকু যদি রান্না বান্না মা আগিয়েই না দেয়। শুভ মায়ের মুখের দিকে তাকায়। মায়ের যে কতটা অপমান হয় সেটা শুভ বোঝে, কিন্তু কিছু বলে উঠতে পারে না। দুপুরবেলা খাওয়া শেষ করেই নাদিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে ঠাকুমা বললেন, শুবি নে একটু? না, কাজ আছে, হিমুর বাড়ি যাব। হিমু ব্যাচেলার, বাড়িতে বাবা মা আছে। শুভ এলে দুয়ার বন্ধ করে দেয় হিমুর মা। দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোলে অবশ্য দেয় না, কারণ হিমুর বাড়িরও অবস্থা সেই রকমই। হিমু, দাঁত খোঁচাতে খোঁচাতে হিমুর বাড়ির দিকে এগিয়ে যায় শুভ। হিমু পাশেই টোটোটা রেখেছে, স্নান করে ফিরছে সবে, এবার খেতে বসবে। বলল, কি রে, খাওয়া দাওয়া সেরে এসছিস? আরে হ্যাঁ ভাই, তোর বাড়িতে পাত পাড়তে আসিনি, আমার মনে আছে সেই দিনের কথা। বেশ কয়েকদিন আগে বাপের কাছে উদম মার খেয়ে হিমুর বাড়িতেই পড়েছিল শুভ সারাটা দিন। দুপুরবেলা গড়াতেই যখন হিমু টোটো নিয়ে এলো, তখন হিমুর মা ফিসফিস করে তাকে বলেছিল, হ্যাঁ রে, তোর বন্ধু বাড়ি গিয়ে ভাত খাবে না? আমি তো রান্না করিনি, ঘরে এমনিই বারণ তো। শুভ হেসে বলেছিল, না কাকিমা, আমি কারো বাড়ি পাত পাততে আসিনি গো, এই চলে যাচ্ছি। সেই কথা হিমুকে অনেকবার সে শুনিয়েছে। বলেছে, ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি অতিথি নাকি নারায়ণ। হ্যাঁ রে, তোর বাড়ি একবেলার জন্য পড়েছিলাম, তোর মা তাড়িয়ে দিল? হিমু বলেছিল, অতিথির মতো অতিথি দেখলে মা তাড়াতো না, অতিথি কি কোয়ালিটি তার উপরে ডিপেন্ড করে, বুঝলি? শুভ হেসেছিল, কিন্তু রাগও হয়েছিল তার প্রচুর পরিমাণে। সন্ধেবেলা ওই চায়ের দোকানে গিয়ে আবার বসতে হবে, এই কথাটাই শুভ জানিয়ে গেল হিমুকে। হিমু বলল, আমার সময় হবে না, আমার ভাড়া আছে, আমি সেই মাগুরঘাটে যাব, বিয়ে বাড়ি। হো,
তাহলে একাই যাবো? একাই যা, তোর মধু খাওয়ার শখ হয়েছে, একাই গিয়ে বস থাক ভাই। সন্ধে নামছে, চায়ের দোকানে আবার আঁচ দেওয়া হচ্ছে, নতুন করে চা বসানো হবে। হ্যাঁ, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেঞ্চে গিয়ে বসে শুভ। বেলালদা সবে মাত্র এসেছে। বললে, কিরে সন্ধে হলো আর চলে এলি? হ্যাঁ, এবার এখানেই থাকবো, জমিয়ে চা খাবো, আর কোথাও যাচ্ছি না। শুভ দোকানের বেঞ্চেই বসে, চোখটা বরাবর সেই গলির মোড়ের দিকে। মনে মনে ভাবে, আজ একটু যেন ফিরে তাকায়। ওহ! কিছুক্ষণ পর কুনাল আর ছোটন আসে। সবাই বুঝতে পারছে শুভ বেশ অস্থির। ছোটন বলে, হ্যাঁ রে, আবার চলে এসেছিস? তুই প্রেমে পড়লি নাকি? হ্যাঁ ধুস, ওটা প্রেম নাকি? মেয়েরা তো শুধুমাত্র চোখে ধুলো দেয়। তাছাড়া কি, ওই মেয়েকে আমি দেখাবো আমি কতটা সাহসী। ও আমায় বলেছে না এখানেই বসে থাকতে, ও কি করবে আমিও দেখব। কুনাল বলে, তাহলে মোড়ের মাথার দিকে তাকিয়ে আছিস কেন, হাঁ পিত্তেস করে? আরে! দূর থেকে হঠাৎ একটা বাইকের শব্দ। ধীরে ধীরে কাছে আসছে সেই বাইকটা। বাইকে মধু বসা, পিছন থেকে আঁকড়ে ধরে আছে একটি ছেলেকে। ছেলেটির হালকা দাড়ি, চোখে চশমা, কাঁধে ব্যাগ। আর ওই তো মধু, এই কার সঙ্গে রে? ছেলেটাকে তো চেনা চেনা লাগছে না, এ তো পাড়ার না। ছোটন বলে, বাইরের ছেলে মনে হচ্ছে। শুভ থমকে যায়, গর্জে উঠে বলে, পাড়ার মেয়েরা বাইরের ছেলের সঙ্গে প্রেম করবে, জড়িয়ে ধরে ঘুরবে, আর আমরা পাড়ার ছেলেরা একটু কথা বলতেই দোষ? তুই কি চাস বলতো? আমি সহ্য করতে পারছি না। আমাদের পাড়ার চায়ের দোকানের সামনে বাইক নিয়ে ঢুকছে, ছেলেটাকে জড়িয়ে ধরে হেসে হেসে। আরে ওদের ভালোবাসা কি আর পাড়ার সীমানা থেকে আসে রে? আর আমাদের গলির মেয়েরা বাইরের ছেলেদের সঙ্গে ঘোরে, তাহলে কি আমাদের মতো ইয়ং ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এই বলে শুভ বাইকের পথ আটকে দাঁড়ায়। ছোটন, কুনাল তিনজনই উদ্বিগ্ন। ওরা শুভর পিছনে। এই, পাড়ার মেয়ে নিয়ে বাইকে ঘুরতে আসছিস? হ্যাঁ, এটা কি নির্জন মাঠ নাকি? মধু চশমা খুলে মুখটা তুলে তাকায়, চোখে মারাত্মক ক্রোধ ওর। তুমি রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? এটা পাড়ার চায়ের দোকানের সামনে গলির রাস্তা, এখানে বাইরের ছেলেকে জড়িয়ে ধরে ঢোকা এসব ভালো লাগে না। তাহলে চোখ বন্ধ করে থাকো। আর একটা কথা, আমি কার সঙ্গে যাব সেটা কি তোমরা ঠিক করে দেবে? আমরা হলাম পাড়ার ছেলে, তোমরা আমাদের পাড়ার মেয়ে। বাইকে ছেলে পেলে তোমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করবে, এ কি মানায়? যেই ছেলেটি বাইকে বসে আছে সেটা বলে, ব্যাপারটা কিরকম হলো? তুমি কে ওর জীবন ঠিক করার? এই তুই চুপ কর, বাইরের ছেলে হয়ে বেশি বাঘ হওয়ার চেষ্টা করিস না। মধু বলে, তুমি যাকে অপছন্দ করছো সে হয়তো আমার পছন্দের মানুষ। আর এই কথাটা কেন মানতে পারো না তুমি? আসলে তুমি হার মানতে শেখোনি, বড্ড অহংকার তোমার, তাই না? হ্যাঁ তাই, পাড়ার ছেলেদের পাত্তা দাও না, কারণ তোমাদের মতো মেয়েরা ওই বাইরের লোক নিয়ে বাইকে করে ঘোরে তাই। আচ্ছা, আমরা কি তোমার পাড়ার সম্পত্তি? হ্যাঁ। বাইকটা স্টার্ট হয়, ধীরে শুভকে পিছনে ফেলে রেখেই এগিয়ে যেতে শুরু করে। শুভ তখন প্রচন্ড উত্তেজিত, বন্ধুরা পাশে। পাড়ার চায়ের দোকানে চেনা লোকজন এসে ভিড় জমাতে শুরু করেছে শুভর চিৎকারে। কুনাল বলে, দেখছিস তো আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছে, কিছু করিস না ভাই, ছেড়ে দে। হিমু বলে, হ্যাঁ রে, চিৎকার শুনে চলে এলাম, এই পাড়া দিয়ে যাচ্ছিলাম টোটো নিয়ে, তুই কি আমাকে আর ভাড়া নিয়ে যেতে দিবি না? কি করিস বলতো? ওই মেয়েটার ব্যক্তিগত জীবন, সবাই তোকে দেখছে, দেখুক। মেয়ে মানুষরা যখন তখন পাড়ার লোকজনদের মাথার উপর টেক্কা দিয়ে চলে যাবে, তার কোনো দাম নেই। থাম তুই, কি বলছিস সবাই শুনছে, সবাই শুনুক। ওই মেয়েটা হেঁটে হেঁটে কলেজে যায়, লোকের বাইকে করে ঘোরে, ওর গায়ের ভঙ্গি, হাঁটার ধরন, আর ছেলেদের সঙ্গে জড়িয়ে ধরে ফেরে। আচ্ছা বাবা, এই ছেলেটাকে দেখে যেন মনে হচ্ছে সিনেমার পোস্টারে উঠবে। লোকজনের মধ্যে ফিসফাস, কেউ কেউ থেমে, কেউ কেউ অসন্তুষ্ট। বাইকটা বেশি দূর কিন্তু এগোতে পারেনি। শুভ তার আগেই এমন কথা শুরু করেছে যে আশেপাশের এলাকার লোকজনেরা, যারা নাকি দোকানে বসে দোকানদারি করছিল, তারাও এসে দাঁড়িয়ে পড়েছে মধু আর ছেলেটির বাইকের সামনে। বেলা গড়িয়ে গিয়েছে। যেই ছেলেটির বাইকে মধু বসে আছে সেই ছেলেটি মধুকে বলল, এবার কি করি বলো তো? ব্যাপারটা যে এরকম হবে তা তো বুঝতে পারিনি। আমি কি বুঝতে পেরেছি নাকি? এক সেকেন্ড, বাবাকে একটু ফোন করি, দাঁড়াও। বাবা থানাতেই আছে। মধুর বাবা পুলিশের গাড়ি নিয়ে হাজির হন, পোশাক পরা, সঙ্গে দুইজন কনস্টেবল নামছে। মধুর বাবা সুব্রত ঘোষ, 50-এর কোঠায় বয়স, শার্প চোখ, সোজা চুলে সিঁথি করা, চাপা অথচ দৃঢ় গলা, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি,
কোথায় সেই শুভ? দাঁড়া দেখি একবার। তোকে যদি আমি চিনতে পারি না তাহলে। হ্যাঁ আমি, এই পাড়ার ছেলে। আপনার মেয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে একটা অন্য ছেলের সঙ্গে, আর আমরা কিছু বললে সেটা অন্যায়? বাইকে যে রয়েছে সে আমার মেয়ের ফিয়ান্সে। আগামী শীতের শুরুতে ওদের বিয়ে। ও তাই নাকি? প্রেম এত শিগগিরই প্রমাণ সহ হয়ে গেল? আমরা ভাবতাম বাইরের ছেলে। তোর ভাষা তোকে ঠিক মানিয়ে গেছে রে। ওই গর্ত সমান সব কিছু। এখনো সময় আছে, থেমে যা। বাইকে বসে থাকা ছেলেটি মধুর হবু বর। সে সামনে এসে দাঁড়ায়। তার বেশ জিম করা শরীর, গলায় সোনার চেন, হাতে সোনার রিসলেট পরা। সে বলল, আমি অনেকক্ষণ চুপ করে সব শুনছি, কারণ মধু বলেছিল তুমি পাগলাটে। এখন দেখছি তুমি বিপজ্জনক পাগল। চুপ! বেশি কথা বললে না কাকে জিম বলে শিখিয়ে দেব। বড় লোকের বাচ্চা হবেই, কিন্তু পাড়ার মাটি চিনিস না। দেখো, আমি একজন জিম মালিক। গোটা ভারতে 12টা রাজ্যে আমার শাখা আছে। আমার বাবাও। তোর বাবার গল্প পরে শুনবো, আগে দেখি তুই জিমে কতটা মাংস বানিয়েছিস শরীরে। এই বলে শুভ হঠাৎ সামনে গিয়ে ছেলেটির কলার ধরে টান মারে। সুব্রত বলে, শুভ থাম, দেখ এগুলো কিন্তু আইনের আওতায় চলে গেছে। মধুর হবু বর বলে, তুমি কি ভাবছো আমি তোমায় কিচ্ছু বলবো না? এইবার দেখ তুই কেমন জিম চ্যাম্পিয়ন। বলে শুভ মধুর হবু বরকে একটা ঘুষি মারে। ঘুষি ছুঁড়ে দিলেই লোকজন চমকে ওঠে। ছেলেটি সামান্য পেছনে সরে যায়। রক্ত বেরিয়ে যায় নাক ঠোঁট ফেটে। পুলিশ ছুটে আসে। দাঁড়াবে, এবার সালা পারিবারিক কথাবার্তা হবে না, এবার যা হবে সব হবে এফআইআর। থানার কনস্টেবলরা শুভ, কুণাল এবং বাদবাকি বন্ধুদেরকে ধরে নিয়ে আসে। ডিউটি অফিসার বললেন, এই তো গুণধর ছেলেরা, একেই তো পাড়ার মেয়েদের পেছনে ঘোরাঘুরি করিস, তার উপরে পাড়ার মেয়ের হবু জামাইকে ঘুষি। কনস্টেবল চিৎকার করে বলে, দেখ এবার আগে তোদের পাছায় একটু হাত বোলাই। পকেট খালি কর, আমরা চোর নই। আমাদের এইভাবে ধরে রেখেছেন কেন? চোর তোরা নোস, কিন্তু ছি, তোদের সম্মান আছে তাহলে রাস্তায় মারামারি করতিস না। কাঠের বেঞ্চে বসানো হয় ওদের। পুলিশ কর্তা এসে মুখে একটা ঘুষি মারে। শুভ তল পেটে একটা লাথি মারে। শুভ বাঁকা হয়ে পড়ে। গলা থেকে বেরিয়ে আসে, হ ছাড়ুন, আমি কিছু করিনি। ওরে বাবারে, সত্যি তো? হ্যাঁ। পুলিশ কর্তা এইবার কুণালের দিকে ইশারা করে বলল, দাঁড়া। ঠাঁটি একটা চড় মারতে সে বলল, বাবা গো, এ সত্যি তো মারছে। কেমন লাগে? হ্যাঁ স্যার, আমার মেয়েটাকে কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। কিচ্ছু করিসনি বললেই হলো? মেয়েরা আজকাল তোদের জন্য বাইকে করে আসার সাহস পায় না। একটাকে দেখে দেখে মাথা গরম, নিজের চরিত্রের দোষ থাকতে পাড়ায় দাদাগিরি করিস। আবার একটা ঘুষি। কনস্টেবল বাঁকা হেসে বললেন, হ্যাঁ রে শুভ, নিজেকে কি ভাবিস, হিরো? হ্যাঁ, সিনেমার মতো চাঁদতারা নিয়ে ঘুরবি? আমি শুধু মধুকে দেখেছিলাম, আমার সহ্য হয়নি, তাই এইবার সহ্য কর আইনের পাঠ। বলে আবার বেধড়ক মারতে শুরু করে। শুভর বাড়িতে রাত্রি তখন 11টা। খবরটা দেবে কে? হিমু কোনো রকম পুলিশের হাতে পায়ে ধরে বলে, আমার একটা টোটো আছে স্যার, ওই রাস্তার মাথায়, এরপরে কেউ না কেউ ঝেড়ে দেবে। আমার পেট চলবে না, সংসার বড়, মা অসুস্থ, এবার একটু রেহাই দিন। সুব্রত ঘোষ রাগী পুলিশ অফিসার, তাই বলে এমন নয় যে কাউকে এতটা অসহায় দেখেও শাস্তি দেবেন। বললেন, যা যা এফআইআর করা আছে সেখানে সই করে যা, ওই শুভর নামে। হ্যাঁ স্যার, কোথায় করতে হবে? বলে একবার শুভর দিকে পিছন ঘুরে তাকিয়ে দেখে নেয়। শুভ তখনও জেলখানার পেছনে রাগে কটকট করছে। ও যে অপরাধ করেছে, তার যে এফআইআর হয়েছে, তাতে সাক্ষ্য হিসাবে সই থাকলো। অন্যান্য বন্ধুরাও সই দিয়ে মানে মানে কেটে পড়ে। শুভ থাকলো একা। এদিকে বাড়িতে ঠাকুমা বেশ চিন্তা করছেন। বাবা বললেন, দেখো আবার কোথায় গিয়ে কোন সর্বনাশ করে বসে আছে। কত রাত তো বাড়িই ফেরেনি। তারপরে খবর নিয়ে জানতে পারলাম ধানতলায় গিয়ে বসে আছে ওর ছোট মাসির বাড়িতে। গুণধর ছেলে আমার, এমন তো। কাকু কাকু সর্বনাশ হয়ে গেছে। হিমু টোটো নিয়ে খবর দেয়। পুরো ব্যাপারটা খুলে বলার পরে এটো হাতেই উঠে পড়ে শুভর বাবা। ছুটে যায় সেই চায়ের দোকানের কাছে। বলে, থানায় নিয়ে গেছে, মারতে শুনলাম, খারাপ খবর। শুভর মাও এসেছে। ওকে বাঁচাও, কে আছো, ওকে বাঁচাও। শুভর 2 বোনের বাড়িতেও খবর গেছে। যতই হোক একমাত্র ভাই, কষ্ট তো লাগেই। সবাই মিলে ছুটে আসে। আমি যাচ্ছি, তোমরা যেও না।
কতদিন ধরে ওকে বোঝাচ্ছি একটু ঠান্ডা হ বাবা। শুভর বাবা থানায় পৌঁছান। পুলিশেরা প্রথমে কথাবার্তা বলতেই চান না, শেষ পর্যন্ত নিজের পরিচয় দিলেন উনি। এতটা গরিব মানুষ, সুব্রত ঘোষের মনটা যায় গলে। আপনাদের পা ধরছি স্যার, আমার ছেলেটা তো আমার রক্তেই, ওর ভুল হয়ে গেছে, আমি মানছি, ওকে ছেড়ে দিন, আপনি কেসটা ফিরিয়ে নিন। ডিউটি অফিসার বললেন, আপনার ছেলে পাগল না সাহসী? জানেন তো, স্যারের হবু জামাইকে মেরেছে, মেয়ের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। স্যার স্যার ওর জন্মটাই অনিচ্ছাকৃত ছিল স্যার। জন্মের পর থেকে ওর সঙ্গে আমি চোখে চোখ রাখতে পারি না, ও আমার একটা কাল, তবুও নিজের রক্ত এইভাবে চোখের সামনে, ইস কিভাবে মেরেছেন। ডিউটি অফিসার বললেন, আপনি সৎ, মানবিক, তবে শর্ত সাপেক্ষ একটা। আপনার ছেলেকে 1 সপ্তাহ হাজিরা দিতে হবে, আর লিখিতভাবে লিখতে হবে মেয়েটিকে যেন ও শান্তি দেয়, আর যেন কোনো রকম ভাবে মেয়েটির প্রতি কোনো কুদৃষ্টি না রাখে। যেমন বলবেন স্যার, আমি খোঁড়া হয়ে হেঁটে হলেও হাজিরা দিয়ে যেতে বলবো ওকে। ওকে যেতে দিন স্যার, ওকে যেতে দিন। শুভর চোখে অন্ধকার, মুখ টোক ফোলা, পা টলমল করছে, চোখের কাছ থেকে রক্ত বেরোচ্ছে। বাবা তুমি কেন এসেছো? চুপ, একদম চুপ, চুপচাপ বাড়ি ফিরবি এবার। শুভ কিছু বলে না, মাথা নিচু করে বাবার সাইকেলে উঠে বসে। দুপুরে নরম রোদ, বাতাসে জ্যৈষ্ঠ মাসের উষ্ণতা। বেশ কদিন পর চায়ের দোকানে আবার এসে বসেছে শুভ। চোখে অবশ্য একটা রোদ যেন ভেতরে ভেতরে জ্বলছে। সামনের গলি দিয়ে মধু হেঁটে আসে, ব্যাগ কাঁধে, চোখে সানগ্লাস। হিমু বলে, ওই দেখ মধু আবার কলেজে যাওয়া শুরু করেছে রে। জানি, আমি তো ওর জন্যই বসে থাকি। হ্যাঁ রে, তোর এখনো ভয় করছে না? তোকে যেভাবে ওরা খেলালো, তুই তুই এরকম ঠান্ডা হয়ে আছিস কি করে বলতো? ভয় নয়, ওকে যখন দেখি তখন আমার সাহস বেড়ে যায়। আসলে তখনই মনে হয়, খবরদার শুভ, আর কিছু করতে চাস না। দেখ তুমি এখনো এখানে, পুলিশের মার খেয়ে কিছু শিখলে? শিখেছি, কে কেমন খেলোয়াড় সেটা শিখেছি। তুমি তো পুলিশ না ডাকলেই পারতে। কেন ডাকবো না? তুমি আমাকে সহজেই টার্গেট করে বসে আছো। তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেব? তুমি আমায় ভালোভাবে বলতেই পারতে ও তোমার ফিয়ন্সে। দেখো, তুমি সেই দিন আমার কথা শোনার মতো ছিলে না। তুমি যা শুরু করেছিলে, তুমি আসলে তোমার নিজের পশুকে কন্ট্রোল করতে পারো না। হয়তো, কিন্তু ভালোভাবে বললে দুঃখ পেও না। নিজের দায়িত্বহীনতাকে ঢাকতে অন্যকে দোষারোপ করো। তুমি বেকার, রাগী, আসলে সম্মান দেওয়ার উপযুক্ত তুমি নও। এই বলে মধু হাঁটা শুরু করে। একবার পিছন ঘুরে তাকিয়ে দেখে, তখনও শুভ ওর দিকেই তাকিয়ে রয়েছে। শুভর চোখে ভীষণ আগুন, রাগের আঙুরে নিজেই পুরো ছাই হয়ে যাচ্ছে ছেলেটা। দিনকে দিন সেই আগুনের পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়ছে। আগুনে পুড়লে ঘাম হয়, আমি এখন ঠান্ডা, অপেক্ষা করছি কবে ফাটবো। দিন কত কেটে গেছে আবার। শুভ একা একা বসে সিগারেট খাচ্ছে, চোখে হালকা রক্ত জ্বালা। আজকাল বাবা বাড়িতে এসে একদম কথা বলে না। মা বলেন, তুই বাড়ি থেকে কম বেরোবি, কিছু করিস বা না করিস চুপচাপ ঘরে বসে থাকবি, তাও আমার শান্তি। তোর জন্য সবকিছু আমাদের নষ্ট হতে বসেছে। আমি একটু মাছ ধরতে যাব। গিয়ে কি করবি? পুকুর ধারে বসে ঢিল মারতে গিয়ে আবার কোন মেয়ে মানুষের গায়ের ওপর ঢিল মারবি? মা একটু যাই। যা। শুভ কোথাও মাছ ধরতে যায় না, চুপচাপ চায়ের দোকানের কাছে এসেই বসে। সেখানে ছোটন, কুনাল, হিমু সবাই বসে আছে। শুভকে দেখে ওরা মুখটা ঘুরিয়ে নেয়। ও এত বড়ই অপরাধ করে ফেলেছে যে বন্ধুরাও এখন ওর সাথে কথা বলতে ভয় পায়। সেই দিন দুপুরবেলা মধু রোদ চশমা পরে বেরিয়েছে, কলেজে যাবে। হঠাৎ করে রূপসা বলল, হ্যাঁ রে, তোর বয়ফ্রেন্ড সবটা জানে? সবটাই তো জানে, ও তো জানতো, ওর সামনেই তো সবটা হয়েছে। কিন্তু আমার মনে হয় আমাদের একটা প্রোটেকশন দরকার রে মধু। ওই ছেলেটা কিন্তু তোর পক্ষে যথেষ্ট বিপজ্জনক। যেভাবে তাকিয়ে থাকে তোর দিকে, আমিও বোকা না, আমিও ঠিক রুখে দাঁড়াবো। সেই দিন কলেজ থেকে মধুর ফিরতে অনেকটা দেরি হয়। ফেরার পথে সে সঞ্জয়কে একবার ফোন করেছিল। সঞ্জয় অর্থাৎ মধুর হবু হাজবেন্ড। সঞ্জয় বলেছে, আমি কাজে ব্যস্ত, আমি এখন কি করে তোমাকে আনতে যাই বলো? তুমি আগে বলতে পারতে, আমি তাহলে রেখা ওর সঙ্গে চলে যেতে পারতাম। তোমারই ভুল,
ফোন করতে দেরি করে ফেলেছো। আচ্ছা সঞ্জয়, এখন আমি কি করব? কি আর করবে, তোমার বাবাকে ফোন করো, বোধহয় আশেপাশেই আছে। না, বাবা তো আজকে থানাতে নেই, বাবা আজকে ভোটের ডিউটি করতে বেরিয়েছে। এলাকাটাও পুরো থমথমে। কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্ত মনে ফেরো না, ফিরে আমায় ফোনটা করো। রাত্রি 10টা বাজে। স্টেশনের কাছে এসে চুপ করে দাঁড়িয়েছে মধু। বাড়ি থেকে কলেজের দূরত্ব মাত্র 2টো স্টেশন, কিন্তু আজ যেন বাড়ি পৌঁছাতে বুকের ভেতরটা ভয় হচ্ছে তার। সকালবেলা যখন কলেজে যায় তখন একবার শুভর সঙ্গে চোখাচোখি হয়েছিল। এই কদিনে ছেলেটার চেহারার অনেক পরিবর্তন হয়েছে, আরো বেশি ভয় লাগছে ওকে দেখে। মধু চায়ের দোকানটা ক্রস করতেই হঠাৎ শুভর চোখে চোখ পড়ে। মধু বলে, হে কি তুমি? শুভ কোনো কথা বলে না, চুপচাপ রাত 10টাতেও বসে বসে সে চা খাচ্ছে। বেলালদা পাশেই ছিল। মধু তাকে দেখে একটু সাহস হলো। মধু আবার হাঁটা শুরু করলো, কিন্তু মধুর বারবার মনে হতে থাকে যে কোনো একটা চোখ ওকে অনুসরণ করছে। ও গলির মোড়ের মাথায় এসে আবার চুপ করে দাঁড়িয়ে পড়ে, পিছন ফিরে তাকায়। মনে মনে ভাবে, সেদিন বোধহয় দোষটা একটু বেশি হয়ে গেছে। বাবাকে ফোন করে পুলিশে খবর না দিলেই হতো। আমি তো পারতাম ওই হিমুদা, কুণালদা ওদেরকে ডেকে বলতে যে সঞ্জয় আমার হবু হাজবেন্ড, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। কেন যে বললাম না। আচমকা পিছন ঘুরে তাকাতেই রক্ত ঠান্ডা হয়ে যায় মধুর। শুভ ওর পিছনে দাঁড়িয়ে। শুভ বলল, কেন করলে সেই দিন ওইটা? আমাকে একটা চড় মারতে পারতে, জুতো খুলে মারতে পারতে। তোমার জন্য বাড়িতে আমাকে কেউ আর পাত্তা দিচ্ছে না, বাবা অব্দি কথা বলে না। একেই তো আমি অশুভ জানতাম, কিন্তু তার মধ্যে তুমি। দেখো দেখো, তুমি কিন্তু আমার কোনো ক্ষতি করবে না। ক্ষতি? আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না মধু। আমি ওরকম ছেলে নয়। তুমি কি ভাবছো আমাকে? আমি অন্ধকারে তোমাকে একা পেয়ে তোমার বুকের ওড়নাটাকে টান মেরে ছিঁড়ে ফেলে তোমাকে এখানে চিৎ করে শুয়ে? না, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে এরকম করো না প্লিজ প্লিজ। এতেই ভয় পেয়ে গেলে মধু, এতেই ভয় পেয়ে গেলে? আর আমার যে জীবনটা। হঠাৎ করে শুভর পিছন দিক থেকে একদল ছেলে ছুটে এসে একটা অ্যাসিডের বোতল ছুঁড়ে মারল মধুর মুখ বরাবর। কয়েক সেকেন্ডের মাথায় একটা চিৎকার করে উঠল মধু। শুভ হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে। 3টে ছেলে বাইকে করে এসেছিল। চৌরাস্তার মোড়ের মাথায় মেন রাস্তায় গাড়িতে ওরা বেরিয়ে গেল শট করে। লোকজন জড়ো হয়ে গেছে ইতিমধ্যেই। কয়েকজন ওই রাতে রাস্তা দিয়ে যাতায়াত করছিল, তাদের চোখে প্রথম পড়ল ব্যাপারটা। সিরিয়াস অবস্থায় মধুকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। সবাই এসেছে সেখানে, মধুর হবু হাজবেন্ড থেকে শুরু করে সবাই। শুভকে ধরে নিয়ে গেছে পুলিশ। তারা প্রত্যেকে ডাউট করছে শুভই এই কাজটা করিয়েছে। শুভ বারবার বলছে, আমি কিছু করিনি স্যার, আমি ওর সাথে নর্মাল কথা বলছিলাম স্যার। সমানে মারছে ওকে। এদিকে ডাক্তার জানিয়েছেন মধুর অবস্থা খুবই খারাপ, ভগবানের কাছে প্রার্থনা করুন। তাছাড়া আমার মেয়েটা, মধুর মা কাঁদতে কাঁদতে বললেন, ওর মুখটা পুরো বিকৃত করে দিয়েছে জানোয়ারগুলো, আর কিছু করার নেই। মাস 6 পরে মধুর আজকে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। একটা সুন্দর মুখশ্রী মধুর ছিল। এখন সেই মুখটা দেখলে মধু নিজেই ভয় পেয়ে যায়। মুখের সামনে আয়না ধরে রেখেছেন ডাক্তাররা। সঞ্জয় সেখানে উপস্থিত, মধুর বাবা মা সকলেই আছে। শুভ এখনো জেলে, কেসটা চলছে। সঞ্জয় মধুর হাতটা শক্ত করে ধরে রেখেছে। আয়নাটা চোখের সামনে পড়তেই নিজের বিভৎস মুখটা দেখে মধু ভয় চিৎকার করে ওঠে। সঞ্জয় বলে, ভয় পেও না, দেখো তোমায় ভালোবাসি, সেই প্রতিশ্রুতি তোমায় আমি দিয়েছি, তুমি কেন এরকম করছো? দেখো আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেল সঞ্জয়, এই সৌন্দর্য আমার গর্ব ছিল। তুমি তো জানতে? জানতাম, আমি জানতাম তো, আমার তো এখনো মনে পড়ে তুমি তোমার মুখের সৌন্দর্যের জন্য কতটা গর্বিত, কতটা অহংকারী ছিলে। আমি অহংকারী ছিলাম না সঞ্জয়,
ওটা আমার ভগবানের দান। ওই সৌন্দর্যে আমি, ওই শুভ, ওকে তুমি ছাড়বে না, ছাড়বে না। সঞ্জয়ের হাত ধরে কান্না করতে থাকে মধু। সঞ্জয়ের বাবা মা এসেছেন। মধুর বিয়ের দিনটা ঠিক করা হচ্ছে। সঞ্জয় মধুকে ওইভাবেই মেনে নেবে। এমনকি সুব্রত বাবুও সঞ্জয়ের পায়ে ধরার মতো অবস্থা। বললেন, আমার কাছে তোমাকে ধন্যবাদ দেবার মতো ভাষা নেই বাবা। শুধু আমার মেয়েটাকে, আঙ্কেল আঙ্কেল কেন আপনি আমার পায়ে ধরছেন? দেখুন দেখুন, এটা 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 করবেন না। দেখুন ওইদিকে শুভর বাবা নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল। লোনে টাকা তুলে নিজের একটা বাড়ি করার চিন্তা ভাবনা ছিল ওনার অনেক দিনই। ছেলেকে একটা কাজ ধরিয়ে দেবেন। কথা বলেছিলেন মহাজনের সঙ্গে, কাপড়ের ব্যবসা করাবেন, তার জন্য একটা ঘরের দরকার। সেই কাজ এখন বন্ধ হয়ে গেছে। এক ঘরের মধ্যে পচে গলে মরছে শুভর বাবা মা। আর শুভর জন্ম বৃত্তান্ত নিয়ে ওনাদের সেই যে ক্ষোভ, তা এখনো কমে না। বিয়ের দিন মধুকে খুব মেকআপ দিয়ে সাজানো হয়েছে। সঞ্জয়ের বাড়ি থেকে সকলে এসেছে। সঞ্জয় এবার বরযাত্রী নিয়ে বেরোবে। ঠিক তখনই সঞ্জয়ের বড় বৌদি সামনে এসে দাঁড়ায়। সঞ্জয়ের বরদার মৃত্যু হয়েছে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। বড় বৌদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকেন না, এইখানেই থাকেন। প্রথম যেই দিন মধুকে সঞ্জয় সঙ্গে করে নিয়ে এসেছিল, বড় বৌদি দেখে বলেছিলেন, তোমার বউ কিন্তু খুব সুন্দরী ভাই, ধরে রেখো কিন্তু। রূপ অনেক সময় ঝলসে যায়, পুড়িয়ে দেয় মানুষের চরিত্রকে। মানে এগুলো কি বলছে বৌদি? আমি তো কম সুন্দরী নয় ভাই। আমার ঘর করা হলো না, তোমার দাদা অকালে চলে গেল। অতি সুন্দরীর ঘর হয় না জানো তো, বর মরে যায়। তোমার বউটাও তো খুব সুন্দরী, দেখো পাছে তোমারও যদি কিছু। সঞ্জয় ভয় পেয়েছিল, কিন্তু মধুর সঙ্গে ততদিনে ওর ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠেছে। সামনে এনগেজমেন্টের দিন, কিন্তু কি করে মধুর সৌন্দর্যের রসটাকে শুষে নেওয়া যায়, সঞ্জয় সেই ফন্দি মনে মনে এঁটেছিল এতদিন ধরে। সেই দিন রাস্তায় আচমকা শুভর সঙ্গে দেখা হয়ে যাওয়া এবং সব ব্যাপারটা ঠান্ডা মাথায় ছক কষে সঞ্জয়। মধুর সৌন্দর্যটা পরবর্তীকালে যদি সঞ্জয়ের জীবনহানি ঘটায়। তাছাড়া সঞ্জয়কে হাত দেখে কে যেন বলেছিল ওর নাকি মাঙ্গলিক দোষ আছে, হয় ও মরবে নয় ওর বউ মরবে। সেটাই সৌন্দর্যের কারণেই নয় তো। বড় বৌদি এসে কপালে চন্দনের তিলক পরিয়ে দিল সঞ্জয়কে। সঞ্জয় বড় বৌদির থুতনিতে হাত দিয়ে বলল, সুন্দরী বৌদি আমার, এইবার কি মনে হয়? সব ঠিক আছে আমার সোনা ঠাকুরপো। আচ্ছা, তোমার বউটা যদি কোনোদিন জানতে পারে তোমার আমার সম্পর্কের কথা? কি করে জানবে? দাদার অ্যাক্সিডেন্টটা আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছিল। মধুর মধুও খাবো আর তোমাকেও খাবো, দুটোই একসঙ্গে। কিন্তু ওই শুভ, যে ছেলেটাকে তুমি এমনি এমনি ফাঁসালে, ও তো এমনিও শুভ। ওর বাপ মা ওকে দেখতে পারে না। সব খোঁজ খবর নিয়েই তো প্ল্যানটা করেছিলাম। ভাগ্যিস রতনকে সেই দিন কেউ ধরতে পারেনি। রতন সঞ্জয়ের গাড়ির ড্রাইভার, সেই দিন অ্যাসিডটা ছুঁড়ে মেরেছিল মুখে মধুর। সঞ্জয় বলল, তুমি চিন্তা করো না বৌদি, তোমার এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি। মধু কিচ্ছু বলতে পারবে না। অসুন্দর জিনিস সবসময় ভালো জিনিসটাকে হারাবার ভয় পায়। তাছাড়া ও তো নিজে এখন অসুন্দর, তোমার ওপরে মাঠবাড়ি কাটাবে কি করে? বিয়ের শুভ লগ্নে মধুর স্মৃতিতে সিঁদুর তুলতে যাবে এমন সময় শুভর উপস্থিতি কেউই আশা করেনি। কিছুক্ষণ আগেই জেল থেকে শুভ পালিয়েছে। বাড়িতে ওর মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। হিমু টোটো নিয়ে ফিরছিল সেই রাস্তায়, চোখে পড়ায় ব্যাপারটা থেকে বেঁচে যায়। শুভর বাবা হিমুর কাছে ওর মাকে নিয়ে গিয়েছিল। ডাক্তার ভর্তি করার পরে হিমু এবং কুণাল সিদ্ধান্ত নেয় শুভর কানে ব্যাপারটা দেওয়া দরকার। শুভ এসেছে। সেদিন টোটো গাড়ি করে সঞ্জয়ের বৌদি মধুর জন্য বেনারসি কেনাকাটা করে ফিরছিল। অমন সময় সঞ্জয়কে ফোনে বলা সমস্ত কথাগুলো হিমু জানতে পারে। আর হিমু এটাও জানতে পারে শুভকে আটকে রাখাটা কেবলমাত্র একটা ছক। ওটা
যা করার সঞ্জয় করিয়েছে। শুভর হাতেও একটা অ্যাসিডের বোতল। বিয়ে মণ্ডপে বসে থাকা মধুর দিকে ছুটে আসে শুভ। সঞ্জয় প্রথমে দেখে ঘাবড়ে গেলেও পরে পুলিশ পুলিশ করে চিৎকার করে। কিন্তু বিয়ে মণ্ডপে আর পুলিশ কোথায়? আজ তো নিজেও ছুটে নিয়েছেন সুব্রত বাবু। শুভ, শুভ দেখ দেখ শুভ। শুভ প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল। হিমু কুণাল পাশেই দাঁড়িয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে বললেন, আসল দোষীকে সেটা এখনো স্বীকার করার সময় আছে সঞ্জয়। আমাদের শুভ কোনো দোষ করেনি। ওই রকম ছেলেই নয় যে একটা মেয়েকে অ্যাসিডে পুড়িয়ে জীবন শেষ করে দেবে। সত্যিটা বল। সঞ্জয়ের বৌদি পাশে দাঁড়িয়ে সেই টোটোওয়ালাকে দেখে বলল, তুমি সেই টোটোওয়ালা না যার টোটো করে আপনি বেনারসি কিনতে গিয়েছিলেন? সুপারিশ দিয়েছিলেন রতনকে। সে তো আপনার পাশেই বসেছিল। রতনও দাঁত কেলিয়ে টাকা নিয়েছিল। আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। প্রথমে তো বুঝতে পারিনি রতনই মধুর মুখে অ্যাসিড মারবে। কিন্তু সেই দিন টোটো নিয়ে রাত 12টার সময় যখন রাস্তা দিয়ে ফিরে দেখে 3টে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর কার সঙ্গে যেন ফোনে কথা বলছে কাজ হয়ে গেছে বৌদি। আমার তখন গলার শব্দটা খুব চেনা চেনা লেগেছিল। দূরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বুঝতে পেরেছিলাম সবটা, কিন্তু কিছু করতে পারিনি। আজ কপালে যা আছে শুভ। শুভ মার, তুই মার ছুড়ে। বন্ধুদের উস্কানিতে সহায়তা পেয়ে শুভ অ্যাসিডের বোতলটা ছুঁড়ে মারল সঞ্জয়ের বৌদির মুখ বরাবর। আগুনে কয়েক সেকেন্ডের মধ্যে ঝলসে গেল সঞ্জয়ের বৌদির চোখ, মুখ, নাক সবটা। কোটর থেকে বেরিয়ে এলো চোখটা, ঝুলে পড়লো যেন সঞ্জয়ের হাতের ওপরে। সঞ্জয় একটা বিভৎস চিৎকার করে উঠল। বিয়ে বাড়ির আসরে যেখানে সানাই বাজছিল, উচ্চস্বরে সঙ্গীত আসছিল, হঠাৎ এক লহমায় কোনো এক কালবৈশাখী ঝড়ের প্রবল দাপটে সম্পূর্ণ পরিস্থিতি বদলে গেল। হইচই করে যে যার মতো এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সঞ্জয় তার বৌদিকে নিয়ে কান্নাকাটি শুরু করেছে। ব্যবস্থাটা এমন যে উঠে পালাতেও পারছে না মধু। মধুর বান্ধবীরা ওকে সাহায্য করলো। সুব্রত ঘোষের তৎপরতায় পুলিশ উপস্থিত হয়েছে খুব শিগগিরই। শুভকে অ্যারেস্ট করা হলো। শুভ ইচ্ছে করলেই পালিয়ে যেতে পারত, এমনকি হিমুরাও পালাতে পারত। কেউ পালালো না। শুভকে যখন ওরা গাড়িতে তুলেছে তখন শুভর চোখে মুখে একটা হাসি। ওর জোড়া ভুরু, বড় বড় চোখ, পৃষ্ঠপুষ্ট পেটাই করা হিরো মার্কা শরীর। মধুর দিকে তাকিয়ে হাসলো একটু বাঁকা ভাবে। মধু তাচ্ছিল্য করতে পারল না শুভকে। শুভ বলল, চলি, এই অশুভ ছায়া তোমার জীবনে আর আসবে না। আর যে তোমার জীবনে সত্যি অশুভ হয়ে এসেছিল তার গোড়া আমি উপড়ে দিয়েছি। কি করবে? আমার কি হবে? জেল হবে তো, ওই অবধি সে কিছু করতে পারবে না। আর ওর বৌদি নষ্টের গোড়া। শুভর গালে ঠাঁটিয়ে একটা চড় মারল পুলিশ অফিসার। বলল, তোর তো বকবকানি কবে না? হ্যাঁ চল। শুভ দাঁত বের করে গাড়িতে উঠে চলে যাচ্ছে। রাস্তার শেষ প্রান্তে তখনও তাকিয়ে রয়েছে মধুর দিকে। প্লাস্টিক সার্জারি করার পরে মধুর রূপের কিছুটা পরিবর্তন হলেও ক্ষত আজও মনের মধ্যে। ওর বান্ধবীরা বলল, ছেলেটা বড্ড বখাটে রে, সত্যি অশুভ। না, ও অশুভ নয়, ও শুভ। ও শুধুমাত্র আমার। আর চাইলে এই বখাটে ছেলেটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি, আর আমি করব। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।